বানিয়াচং থেকে মারকুলি পর্যন্ত মাত্র 26 কিলোমিটার জায়গা, খুব বেশি জায়গা না, অনেক পুরাতন রাস্তা এটা। এই অঞ্চলের অনেক মানুষ কাগাবাসা হয়ে নবীগঞ্জ দিয়ে চলাফেরা করে, মারকুলি দৌলতপুরের মানুষ নবীগঞ্জ আরেক থানা হয়ে তার হবিগঞ্জের সাথে চলাফেরা করে, অথচ তাদের উপজেলা বানিয়াচং সদরের সাথে যোগাযোগ ব্যবস্থা কঠিন, সহজ কোনো যোগাযোগ ব্যবস্থা নাই। ইনশাআল্লাহ আমরা যদি নির্বাচিত হই তাহলে এই 26 কিলোমিটার জায়গা 26 মাসের ভিতরে পরিপূর্ণ করে দেওয়া হবে। আপনাদের বাজারের উন্নয়ন করার জন্য অগ্রাধিকার ভিত্তিতে এই বাজারে বরাদ্দ দেওয়া হবে, যদি আপনারা পীর সাহেব চরমনের আহ্বানে হাত পাকা মার্কায় ভোট দেন। আমরা আপনাদের কাছে কেন আসছি? অতীতে আপনারা অনেক দলকে ভোট দিয়ে নির্বাচিত করেছেন, সরকার বানিয়েছেন। 54 বছর পার হয়ে গেছে। যারা এই সরকার গঠন করেছে তাদের ইতিহাস আপনাদের হাতেই। আমি আপনাদের সামনে এক দুইটা উদাহরণ তুলে ধরব। যদি ইসলামী সরকার না হয়, আলেম প্রতিনিধি না হয়, তাহলে জনগণের অসুবিধাটা কি? জনগণের অসুবিধাটা হলো, যারা নির্বাচিত হয়ে সংসদে যায়, অগাধ ক্ষমতার অধিকারী হয়ে জনগণের অধিকার সঠিকভাবে আদায় করে না। কারণ এদের অন্তরে তো আল্লাহর ভয় নাই। জনগণের হক পরিপূর্ণভাবে জনগণের হাতে পৌঁছাইয়া দিলে কি লাভ, আর পৌঁছাইয়া না দিলে পরকালে কি শাস্তি, এই ভয়, এই বিশ্বাস তাদের অন্তরে নাই। যদি থাকতো তাহলে বিধবা ভাতার কার্ড সরকার থেকে ফ্রি দেওয়া হয়েছে, সেখান থেকেও টাকা নেওয়া হয়। বয়স্ক ভাতার কার্ড সরকার থেকে ফ্রি দেওয়া হয়েছে, কিন্তু এই গরিব মানুষের কাছ থেকেও ফি নেওয়া হয়। এইভাবে সরকারি যে বরাদ্দগুলি আসে জনগণের জন্য, সেই বরাদ্দগুলি যা আসে তার অর্ধেকও কিন্তু জনগণের জন্য কাজ হয় না। যেমন 2023 সালে, খুব বেশি আগে না, আজ থেকে 1.5-2 বছর আগে, বিগত সরকারের একজন পরিকল্পনা মন্ত্রী যিনি সচিব ছিলেন, আমাদের সিলেটের জগন্নাথপুরের এমপি জনাব এম এ মান্নান সাহেব, উনি অনেক সময়, উনি তো রাজনীতিবিদ ছিলেন না, উনি সচিব ছিলেন সরকারি, রাজনীতির মারপেচ খুব বেশি একটা পাত্তা দিতেন না, সরল মনে ভেতরের কথাগুলি প্রকাশ করে ফেলতেন জনগণের কাছে। 2023 সালে তিনি এক বক্তব্যে বলেছেন যে আমি ঢাকা থেকে এলাকার উন্নয়নের জন্য যে বরাদ্দ দেই, সেই বরাদ্দ 1 কোটি টাকা বরাদ্দ দিলে 90 লক্ষ টাকা নেতা কর্মীদের পকেটে ঢুকে যায়, আর 10 লক্ষ টাকার কাজ হয় গ্রামে। এটা আমার কথা না, উনি জাতীয় পত্রিকায়, সবগুলি পত্রিকায় এসেছে, পরিকল্পনা মন্ত্রী জনাব এম এ মান্নান সাহেবের কথা। উনি আফসোস করে বলেছেন, তাহলে এই দেশের উন্নয়ন আমি কি করব? যে পরিমাণ বরাদ্দ আসে, সেই বরাদ্দগুলি যদি পরিপূর্ণভাবে গ্রামে এলাকায় কাজে লাগানো হতো, এই দেশ আরো আগেই সিঙ্গাপুর মালয়েশিয়া হয়ে যেত। কিন্তু একজন আলেম যদি প্রতিনিধি হয়, সে চিন্তা করবে যা বরাদ্দ দেওয়া হয়েছে জনগণের জন্য, যেই ব্রিজের যে পরিমাণ বরাদ্দ, যেই রাস্তার যেই পরিমাণ বরাদ্দ, পরিপূর্ণভাবে 100 ভাগের 100 ভাগেই তা কাজে লাগাতে হবে, কারণ এটা জনগণের অধিকার। আমি এমপি, আমার জন্য তো সরকার লম্বা বেতনের ব্যবস্থা করে রাখছে, সরকারি গাড়ির ব্যবস্থা করে রাখছে, সরকারি বাসাবাড়ির ঢাকায় ব্যবস্থা করে রাখছে, নানান ভাতা বোনাসের ব্যবস্থা করে রাখছে। আমি কেন জনগণের এই অধিকার খর্ব করে জনগণের পরিপূর্ণ পাওনা থেকে কেন মাহরুম করব, এই ভয় আলেম এমপির থাকবে? আজকে দেখেন, আমাদের পার্শ্ববর্তী দক্ষিণ এশিয়ার এক দেশ আফগানিস্তান, সেই আফগানিস্তান অতি অল্প দিনে সারা বিশ্বে এখন তাদের টাকার মান 1 নম্বরে পৌঁছে গেছে। আমেরিকার ডলারের চেয়েও তাদের টাকার মান বেড়ে গেছে, অথচ গরিব দেশ ছিল। এই 3 বছরের মাথায় কিভাবে এত উন্নত হলো এই গরিব দেশটা? যুদ্ধ বিধ্বস্ত দেশ,
তাদেরকে জিজ্ঞাসা করা হয়েছিল, বিদেশি সাংবাদিকরা প্রশ্ন করেছিল, এত অল্প দিনে এই গরিব দেশটাকে এত উঁচু পর্যায়ে কেমনে নিয়ে গেছেন? তারা বলেছিল, আমাদের চেয়ারম্যানরা আল্লাহওয়ালা, আমাদের এমপিরা আল্লাহওয়ালা, আমাদের মন্ত্রীরা আল্লাহওয়ালা, এবং আমাদের যেই সব রাস্তা ব্রিজের কন্ট্রাক্টর ছিল তারাও এই আল্লাহওয়ালাদের ভিড়ে আল্লাহওয়ালা হয়ে গেছে। কারণ তারা দেখছে সরকার দুর্নীতিবাজ নয়, বিচারকরা দুর্নীতিবাজ নয়, জনগণের টাকা তসরুফ করলে টাকার বিনিময়ে, ঘুষের বিনিময়ে জামিন পাওয়া যাবে না, এ বিশ্বাস তাদের অন্তরে বদ্ধমূল হয়েছে। এই জন্য কন্ট্রাক্টররা করে কি, জনপ্রতিনিধিরা করে কি, যেই রাস্তার জন্য বরাদ্দ দেওয়া হয়েছে 10 লক্ষ টাকা, ওই রাস্তায় যদি দেখা গেছে 8 লক্ষ টাকায় হয়ে গেছে, 8 লক্ষ টাকায় কাজটা করার পর 2 লক্ষ টাকা আবার তারা সরকারি ফান্ডে ফেরত দিয়েছে। সরকার বিনিময়ে এই কন্ট্রাক্টরকে পুরস্কারের ব্যবস্থা করছে, লম্বা বেতনের ব্যবস্থা করছে। এই পদ্ধতিতে অল্প দিনে আফগানিস্তান এগিয়ে গেছে, মালয়েশিয়া এগিয়ে গেছে, সিঙ্গাপুর এগিয়ে গেছে। আপনারাও যদি এই দেশে আলেম প্রতিনিধি নির্বাচিত করতে পারেন, ইনশাআল্লাহ অল্প দিনের ভিতরে এই বাংলাদেশ সিঙ্গাপুর মালয়েশিয়ায় পরিণত হবে। এজন্য সৎ, যোগ্য, আল্লাহওয়ালা প্রার্থীর প্রয়োজন। আপনারা অতীতে যারা আছে অনেকে আয়সা বলবে, আমি সৎ, আমি এই করব সেই করব। যেই দলের আসবে এই দল নতুন না, পুরাতন দল, পুরাতন কোনেই আসবে নতুন শাড়ি পরে। এদের সম্পর্কে আপনাদের অভিজ্ঞতা আছে। বিগত সরকারের আমলনামাগুলি পত্রিকায় আমরা দেখেছি, বাংলাদেশের জনগণের ট্যাক্সের টাকা প্রায় 28,000 কোটি টাকা বিদেশে পাচার হয়ে গেছে। এদেশের টাকা বিদেশে পাঠিয়ে দিয়েছে। এদেশ কিভাবে উন্নত হবে? অনেকে কানাডায় বেগমপাড়া তৈরি করেছে জনগণের টাকা দিয়ে। একজন ভূমিমন্ত্রী কানাডায় 360টি বাড়ি নির্মাণ করেছেন জনগণের টাকায়। একজন আলেম কি এত দুর্নীতি করতে পারে? এজন্যে জনগণ যদি উন্নয়ন চান, তাহলে আলেম প্রতিনিধিকে আপনাদের এমপি বানাতে হবে। পাশাপাশি সাধারণ জনগণের ভিতরে একটা খটকা আছে যে, বুঝলাম হাত ফাঁকারে ফাঁস করে এখানে এমপি বানাই দিলাম, সরকার হইল অন্য দল, বড় দল হয়ে গেল সরকার, আপনি হয়ে গেলেন বিরোধী দলের এমপি। বিরোধী দলের এমপি হলে তো কোনো কাজ হবে না, কোনো বরাদ্দ আসবে না। এটা একটা ভুল কথা। সাধারণ জনগণকে দুঃখা দিয়ে বুখা বানিয়ে জনগণের আমানত, জনগণের ভোট তারা ছিনিয়ে নেয়। ভালো মানুষকে সংসদে যাওয়ার সুযোগ করে দেওয়া হয় না, এটা ভুল কথা। বিরোধী দলের এমপিও যদি হয়, সরকারি দলের এমপিও যদি হয়, সমানভাবে উন্নয়নের কাজ করতে পারে। কিভাবে কাজ করবে? সবার জন্য কোটা বেশি থাকে। কিন্তু দেখা যায়, আমরা বাস্তবে দেখেছি, বিরোধী দলের এমপি যদি হয়, কাজ নাই, ব্রিজ নাই, রাস্তা নাই। এর কারণ কি জানেন? বিরোধী দলের এমপিগুলি ইচ্ছা করে সচিবালয় থেকে আবেদন করে ব্রিজ আনে না, রাস্তা আনে না, সরকারি দলের বদনাম করে যে আমি বিরোধী দলের এমপি হওয়ার কারণে আমাকে কোনো বরাদ্দ দেয় না। এই বদনাম করে পরবর্তী 5 বছর যেন সরকারি দলকে বিরোধী দল বানা যায়, আর এই বিরোধী দল যেন সরকারি দল হতে পারে, এই জন্য জনগণের মনকে নষ্ট করা হয়। সরকারি দলের এমপি হলেও যদি সে গাফেল হয়, অলস হয়, সচিবালয়ে যদি ফাইল নিয়ে দৌড়াতে না পারে, আপনি সরকারি দলের এমপি, কিন্তু আপনি এসি রুমে থাকেন, আপনি উন্নত মানের গাড়ি দৌড়ান, জনগণের রাস্তার জন্য, জনগণের কালভার্টের জন্য, ব্রিজের জন্য, বরাদ্দের জন্য আপনি সচিবালয়ে গিয়ে যদি ফাইল নিয়ে, দরখাস্ত নিয়ে দৌড়াদৌড়ি না করেন, সরকারি দলের এমপি হলেও আপনি উন্নয়ন করতে পারবেন না। এই জন্য আপনারা ভালো মানুষকে ভোট দিয়ে নির্বাচিত করেন, যার অন্তরে জনগণের দরদ আছে। আলহামদুলিল্লাহ, আগেকার মানুষের যে একটা ভয় ছিল, আলেমরা সংসদে গিয়ে কিছু করতে পারবে না, এদের যোগ্যতা নাই। বর্তমান সময়ে যেই সকল আলেমরা প্রার্থী হয়েছেন সারা বাংলাদেশে, খোঁজ নিয়ে দেখেন, একদিকে শাইখুল হাদিস, অপর দিকে কলেজ থেকে ডিগ্রি আছে, বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি আছে। বুকে হাত দিয়ে বলতে পারি আপনাদের সামনে, আমার দল পীর সাহেব চরমনের নেতৃত্বে ইসলামী আন্দোলন বাংলাদেশে কাজ করতেছে। লম্বা লম্বা জুব্বা দেখতেছেন, এরা প্রত্যেকেই ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে, বুয়েট থেকে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে ডক্টরের ডিগ্রি আছে, আবার বিভিন্ন মাদ্রাসার শাইখুল হাদিসও আছে। আমাদের বর্তমানে একজন পীর সাহেব চরমনের দলের ইসলামী আন্দোলনের একজন উপদেষ্টা আছেন, ধর্ম উপদেষ্টা ডক্টর আফম খালিদ হুসাইন। উনি একদিকে চট্টগ্রামের একটা কলেজের প্রভাষক,
অপরদিকে আরো 2-3টে মাদ্রাসার শাইখুল হাদিস। কিন্তু দেখলে বুঝবেন না যে উনি জেনারেল শিক্ষিত। আমাদের হবিগঞ্জ জেলার যিনি সভাপতি অ্যাডভোকেট শাহিন ভাইয়ের ভাই জনাব সুহেল ভাই, দেখলে মনে করবেন শাইখুল হাদিস, লম্বা পাঞ্জাবিওয়ালা, লম্বা দাড়িওয়ালা, কিন্তু উনি ঢাকা ভার্সিটির ছাত্র। আমাদের সেক্রেটারি যিনি আছে হবিগঞ্জের ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি, বারবার নির্বাচিত সভাপতি শামসুল হুদা ভাই, আপনি দেখলে মনে করবেন লম্বা একজন পাঞ্জাবিওয়ালা, ফাগলিওয়ালা মুহাদ্দিস, কিন্তু উনি কলেজের পড়াওয়ালা একজন লোক। আমাদের এই দলে, হাত পাখার দলে যেমন আলেম ওলামা আছে, পাশাপাশি ইংরেজি শিক্ষিত আছে। আমাকে আপনারা দেখতেছেন আমি আলেম, সংসদে গিয়ে আমি কি করব? আমার পরিচিতিতে লেখা আছে আমি ইসলামের বিভিন্ন শাখায় খেদমতের পাশাপাশি সাংবাদিকতা করি। সিলেট শহরের একটা পত্রিকা আছে, সাহিত্য পত্রিকা সপ্তলোক, এই পত্রিকার সম্পাদক, নির্বাহী সম্পাদক আমি। আপনারা যদি আগামীতে পীর সাহেব চরমনের আহ্বানে হাত পাকা মার্কায় ভোট দিয়ে নির্বাচিত করতে পারেন, কথা দিলাম আমার দল সরকারি দলে না গেলেও, আমার দল বিরোধী দলে থাকলেও আপনাদের উন্নয়ন ইনশাআল্লাহ 100% করার চেষ্টা চালিয়ে যাব ইনশাআল্লাহ। পাশাপাশি আপনাদের এই বাজারের অবস্থা দেখে বড় দুঃখ লাগে। একটা উল্লেখযোগ্য পুরাতন বাজার, এই বাজারে এখনো কাঁচা রাস্তা। কমপক্ষে তো বিগত দীর্ঘদিন যিনি এমপি ছিলেন কয়েকটা ঢালাই রাস্তা করেও তো এই বাজারটাকে একটা সুন্দর করে দিতে পারেন। বানিয়াচং থেকে মারকুলি পর্যন্ত মাত্র 26 কিলোমিটার জায়গা, খুব বেশি জায়গা না, অনেক পুরাতন রাস্তা এটা। এই অঞ্চলের অনেক মানুষ কাগাবাসা হয়ে নবীগঞ্জ দিয়ে চলাফেরা করে, মারকুলি দৌলতপুরের মানুষ নবীগঞ্জ আরেক থানা হয়ে তার হবিগঞ্জের সাথে চলাফেরা করে, অথচ তাদের উপজেলা বানিয়াচং সদরের সাথে যোগাযোগ ব্যবস্থা কঠিন, সহজ কোনো যোগাযোগ ব্যবস্থা নাই। ইনশাআল্লাহ আমরা যদি নির্বাচিত হই তাহলে এই 26 কিলোমিটার জায়গা 26 মাসের ভিতরে পরিপূর্ণ করে দেওয়া হবে। আপনাদের বাজারের উন্নয়ন করার জন্য অগ্রাধিকার ভিত্তিতে এই বাজারে বরাদ্দ দেওয়া হবে, যদি আপনারা পীর সাহেব চরমনের আহ্বানে হাত পাকা মার্কায় ভোট দেন। সংগ্রামী উপস্থিতি, আপনাদের সাথে আমার একটা গভীর সম্পর্ক আছে। আমি অনেকবার এখানে এসেছি, যারা বয়স্ক মানুষ আছেন ফলো করলে আমাকে চিনবেন। 2016 সালের শুরুর দিকে এই মসজিদে আমি শুক্রবারে বয়ান করেছি। আপনাদের এই বড় মাদ্রাসার সাবেক মুহতমিম হাফেজ নজরুল ইসলাম সাহেব, উনি মনে হয় বিদেশে আছেন, আমার ছাত্র, আমার কাছে লেখাপড়া করেছেন। তারপর আরেকটা ছেলে আছে মুফতি মুশাহিদ আহমদ, উনি ঝিনাইদহে হয়ে ভালো একটা অবস্থানে আছে, সে আমার ছাত্র। আমি তার বাড়িতে এসেছি, দাওয়াত খেয়েছি। এই অঞ্চলে আমি বহুবার এসেছি। এই অঞ্চলে দৌলতপুর, মারকুলি, চমকপুর লাগিয়ে আমার বহু ছাত্র আছে। কয়জনের নাম বলবো? আমাকে দেখতে মনে হয় বয়স খুব কম না, আমার বয়স রানিং 42 চলতেছে। বিভিন্ন মাদ্রাসা আমি মুহাদ্দিস হিসেবে কাজ করেছি। যেহেতু এই অঞ্চলে আমার অনেক ছাত্র আছে, অনেকের সাথে আমার সম্পর্ক আছে, কথা দিলাম যদি হাত পাকা মার্কায় ভোট দিয়ে আমাদেরকে নির্বাচিত করেন, আপনাদের সাথে আমার আত্মার সম্পর্ক থাকবে। উন্নয়নের যে বরাদ্দগুলি আসবে অগ্রাধিকার ভিত্তিতে আপনাদেরকে দেওয়া হবে। পরিশেষে আপনারা আমাদের ডাকে এখানে কষ্ট করে নিজেদের সময় ত্যাগ করে নিজেদের গুরুত্বপূর্ণ কাজগুলি ছেড়ে দিয়ে এখানে আসছেন, বসছেন, আমাদেরকে গ্রহণ করছেন, আমাদের বক্তব্য ধৈর্য সহকারে শুনছেন। প্রথমে আপনাদেরকে আমার পীর সাহেব চরমনের পক্ষ থেকে সালাম জানাই এবং আমার দল ইসলামী আন্দোলন বাংলাদেশ বানিয়াচং উপজেলা শাখার পক্ষ থেকে আন্তরিক মুবারকবাদ জানিয়ে আপনাদের সকলের কল্যাণ কামনা করে, এই বাজারের সকল ব্যবসায়ীদের কল্যাণ কামনা করে আমার বক্তব্য এখানে শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ।